তো বাড়ি থেকে সংশয় নিয়ে বেরিয়েছিলাম যে দীঘায় এসে বৃষ্টি হবে, স্নান করতে পারবো কি না পারবো, কি হবে না হবে। বৃষ্টি পেলাম, ঝড় পেলাম, আর তার সাথে রোদ, রেনবো, আর কি নেচার বিউটি বাকি রইলো, তাহলে সবই কিছু পেয়ে গেলাম আজকে। গত পর্বে তোমরা দেখেছিলে ভোর সকাল 4টেয় বাড়ি থেকে বেরিয়ে 240 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছলাম নিউ দীঘা সি বিচে। সেই গল্প আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই পর্বে তোমাদের দেখাবো দীঘায় পৌঁছানোর পর আমরা প্রথম দিন কোথায় কোথায় ঘুরলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। নিউ দীঘা সি বিচের ঢেউয়ের সাথে মজা, হাসি আর একসাথে একের পর এক সুন্দর মুহূর্ত। তারপর হোটেলে লাঞ্চ করলাম একটা সুন্দর জায়গায়, কিন্তু হঠাৎই আকাশটা বদলে গেল, শুরু হলো বৃষ্টি। মনে হচ্ছিল আজকের প্ল্যানটা হয়তো ভেস্তে যাবে, কিন্তু আমরা থামিনি, অপেক্ষা করছিলাম। হয়তো সামনে বিশেষ কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। আর তারপর যা দেখলাম সেটা সত্যি ভাষায় বোঝানো কঠিন। একটা নয়, একসাথে দুটো রামধনু। এই মুহূর্তটা হয়ে গেল আজকের দিনের সবচেয়ে সুন্দর স্মৃতি। চলো সেই অনুভূতিটা তোমাদেরও দেখাই। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথম আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। দীঘায় পৌঁছে গেছি, হোটেলের রুমে ঢুকলাম। 7 ঘন্টা রাস্তা পেরিয়ে আসার পর একটা ঘর পেলে যে স্বস্তি লাগে সেটা বলে বোঝানো যায় না। তাড়াতাড়ি ফ্রেশ হলাম, কারণ সমুদ্র এত কাছে আর ঘরে বসে থাকা যায়। চলো এবার সি বিচের কাছে যাওয়া যায়। তো ফাইনালি আমাদের হোটেলে এন্ট্রি হয়ে গেছে। তারপর আমরা কিন্তু সোজা চলে এসেছি এখন সমুদ্রে স্নান করার জন্য। আমাদের হোটেল এই আমার পেছনে রয়েছে। হোটেলের রিভিউটা আমি দেবো একদম সামনে, মানে ছাদ থেকেই সমুদ্র দেখা যায়। তো এই হোটেলটায় আমার বহুদিন ধরে থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেভাবে কোনোদিন থাকা হয়নি। আর এবার যখন দীঘার ট্যুর করলাম, তো সেই হোটেলটাকে কিন্তু আমি চুজ করেছি যাতে আমিও থাকতে পারি আর ভার্চুয়ালি আপনাদেরও দেখাতে পারি। তো চলুন এবার স্নানের দিকে যাওয়া যাক। এই যে আমি আছি, রিয়া আছে, আমরা এখন স্নানের দিকে যাচ্ছি। আজকে দীঘায় প্রথম দিন আমরা এসেছি, একটু আগে এন্ট্রি করলাম। আর প্রথম এপিসোডটা তো আপনারা দেখেছেন। আর এখন আমরা যাচ্ছি স্নানের দিকে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা স্নান কমপ্লিটটা করি আর গিয়ে সমুদ্রের যে এনজয়মেন্ট সেটা ভার্চুয়ালি আপনাদের দেখাই। আজকে 7 তারিখ, মানে যেটা আবহাওয়া দপ্তর থেকে নিউজ পেয়েছিলাম যে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কথা ছিল সারাদিন। সেই ভয়ে ভয়ে এসেছি, কিন্তু আমরা পুরো জার্নি, পুরো রাস্তায় একটুও বৃষ্টি পাইনি। এখানে আসার পর হালকা মেঘলা ওয়েদার ছিল, এখনও সেটা অনেকটা ক্লিয়ার। আমি হোটেলের যে ম্যানেজার আছে তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলে যে কালকেও সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে আর আজকেও হয়তো সন্ধ্যের দিকে হতে পারে, কিন্তু তার আগে মোটামুটি আমাদের যা শিডিউল করা আছে সেটা কিন্তু কমপ্লিট করে নেবো। আর এখন প্রায় আমরা চলে এসেছি এখন এখানে। আর এই যে এখন বিচ সাইডের কন্ডিশন, সবাই স্নানের জন্য যাচ্ছে। হোটেল থেকে মাত্র 1 মিনিট দূরত্বই সমুদ্র। এই 1 মিনিটের হাঁটাটা প্রতিবারে মনে হয় প্রথমবার। এই ঠান্ডা হাওয়াটার মধ্যে একটা আলাদা জাদু আছে। কত লোক দেখুন সামনে। আজকে দারুণ ওয়েদার রয়েছে আর সবাই দারুণ এনজয় করছে। বিচ সাইডের লোকে পুরো একদম পিঁপড়ের মতো। সামনে অবস্থা দেখুন একবার। আজকে ওয়েদার এত ভালো হবে সেটা ছিল কল্পনার বাইরে। যেরকমটা আমরা দার্জিলিং গেছিলাম, আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, ঠিক সেরকম উল্টো হয়েছিল। এবার দীঘাতে এসেও তাই। ঢেউ আসছে একটার পর একটা, বড় ছোট আবার বড়। প্রথম ঢেউটা যখন পায়ে লাগলো, একটা ঠান্ডা শিরশির অনুভূতি। তারপর আর থামা গেল না, ঢেউয়ের সাথে লড়াই শুরু হলো। ঢেউ আসছে, সামলাচ্ছি, ঢেউ ফেলে দিচ্ছে, আবার উঠছি। এই খেলাটার মধ্যে একটা আনন্দ আছে যেটা বাচ্চাদের মতো। বয়স ভুলে যাওয়া যায় এই মুহূর্তে। রিয়া হাসছে, আমি হাসছি, কারণ সমুদ্র হাসাতে জানে। তো ফাইনালি আমরা দীঘায় এসে এখন সমুদ্রের মধ্যে আমি নেমেছি, বাকি রিয়া এখনও নামেনি। একটু পরে আমরা আসবো, স্নান করবো। এবার আবার আমি এখন হোটেলে চলে যাব, দিয়ে আবার ক্যামেরা রেখে এসে ফুল টু এনজয় করবো। আর তোমাদের এই এনজয়টা কিছুটা দেওয়ার জন্য ক্যামেরা নিয়ে এসেছিলাম সাথে করে। আর এখন সমুদ্রের মধ্যে থেকে ঢেউয়ের মজা নিতে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এবার ক্যামেরাটা রেখে এসে আমি আর রিয়া ফুল টু এনজয় করবো, স্নান করবো, দিয়ে আমার হোটেলে গিয়ে লাঞ্চ কমপ্লিট করবো। তো আবার লাঞ্চের সিটে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে ভার্চুয়ালি। তো চলো টাটা। এভাবেই অনেকক্ষণ মজা করলাম, তারপর হোটেলে ফিরে চেঞ্জ করে নিলাম। এবার খাবার পালা। সমুদ্রে স্নানের পর যে খিদেটা লাগে সেটা অন্যরকম। তো আমরা স্নান করে হোটেলে চলে এসেছিলাম, তারপরে এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এবার কিন্তু বেরিয়ে গেছি আমরা লাঞ্চ করার জন্য। আর আমরা যে হোটেলে আছি, আমরা
যে হোটেলে আছি তার ঠিক সামনেই কিন্তু রয়েছে এখানে সমস্ত খাওয়া দাওয়ার জায়গা। মানে আপনারা এখান থেকেই সমস্ত লাঞ্চ করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, আর দূরেও যেতে হবে না, মানে পায়ে হাঁটা 30 সেকেন্ড, মানে দেখা যাচ্ছে এখান থেকে আমি আমার হোটেল আর এই যে খাওয়ার জায়গা, এখানে রয়েছে সমস্ত খাওয়ার জায়গা। মানে নিউ দীঘা সি বিচের যে মার্কেটটা তার ঠিক সামনেই হোটেল, আর সামনে রয়েছে পুরো সমুদ্র। ব্যাপারটা কি, আরেকটা জিনিস সবার মধ্যে কনফিউশন নিশ্চয়ই হচ্ছে যে আমি হোটেলটাকে কেন দেখাচ্ছি না। আমি হোটেলটা এই পরের এপিসোডে দেখাবো, তার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে প্রথমত সি বিচের কাছে এত সস্তা একটা হোটেলের একটা হদিশ দেবো, যেটা একটা ভিডিওর মধ্যে দেখালে অত ক্লিয়ার আসবে না, কারণ এই হোটেলের বুকিং থেকে সমস্ত ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু একটু অন্যরকম। তো সেই ডিটেলসটা দেওয়ার জন্য আমি কিন্তু সম্পূর্ণ হোটেলের ডিটেলস দেবো, আর সেই কীভাবে বুকিং করলাম, কতদিন আগে বুকিং করলে সমস্ত রুম পাওয়া যাবে, আর কটাই বা রুম রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। আর সেটা দেখানোর জন্য আমি পার্টিকুলার সেপারেট একটা ভিডিও বানিয়েছি একটা নিউ দীঘা সি বিচের কাছে বাজেট হোটেল নিয়ে। তো সেরকম একটা ভিডিও তৈরি করার জন্য আমি ওই জিনিসটা দেখাচ্ছি না। তো ওটা এখন আমি পরের এপিসোডের জন্য রাখলাম। আপাতত এখন আমরা বেরিয়েছি, আমরা সমুদ্রে স্নান করলাম, দিয়ে এখন চলে এসেছি এখন খাওয়ার জন্য। এখন দেখি সামনে যাই কোন হোটেল থেকে ভালো খাওয়া যায়, যদি হোটেলের পার্টিকুলার নামও আমি পেয়ে থাকি যে ভালো খাবার হয়, তাহলে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু একটা নেক্সট লেভেলের হবে, কারণ আমরা আজকেই সকালে বাড়ি থেকে এসেছি দীঘায়, নিউ দীঘা সি বিচে স্নান করলাম। তারপরে এখন কিন্তু আমরা সাইট সিন আজকের দিনের জন্য কী কী রাখলাম, মানে আপনারা যদি একদিনের মধ্যে দীঘায় পৌঁছলেন তারপরে এবেলার জন্য কী কী সাইট সিন রাখবেন সেটা পার্টিকুলার দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, মেঘলা ওয়েদার অলরেডি হয়ে যাচ্ছে। এবার কতদূর কি টাইম শিডিউল আমি যেরকমভাবে বানিয়েছি সেটাকে কতটা ফলো করতে পারবো এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আপনারা মেঘের গর্জন শুনতে পাচ্ছেন। তো আজকে সাইট সিনগুলো বেসিক্যালি আমি যে কাছে পিঠে যে সমস্ত জায়গাগুলো আছে আপনাদের দেখাচ্ছি, আমি পরের ভিডিওতে আসছে সেগুলো, তো সেগুলো রেখেছি। আর কারণ কালকে তো সমস্ত সাইট সিনগুলো থাকবে কালকের ডেটে, তো কিছু শিডিউলগুলো এরকমভাবে সাজিয়েছি আমি যাতে কালকের কিছু সাইট সিন কমে যায়। তো আজকে এই পার্টিকুলার এই টাইমটাতে মানে এবেলায় কী কী সাইট সিন করা যায় সেটাই এই ভিডিওতে রইলো। চলুন এবার আস্তে আস্তে আমরা লাঞ্চটা কমপ্লিট করি, দিয়ে আবার কথা হচ্ছে ভার্চুয়ালি আপনাদের সাথে। তো হোটেলের ঠিক সামনে আমি এখন লাঞ্চ করছি, আর আমি লাঞ্চ সারছি আজকে মা অন্নপূর্ণা হোটেল। আমার হোটেলের একদম কাছে দেখা যাচ্ছে এখান থেকে আমার হোটেল, আর এই যে হোটেলের লোকেশান, এই যে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে আমি ভেজ থালি খাবো। হোটেলের একদম সামনেই নিউ দীঘা সমুদ্র মার্কেট, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা ঢুকলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে। তো আমরা দুটো ভেজ থালি অর্ডার দিয়েছি। তো এখানে খাওয়া দাওয়াটা এখন ছাড়বো, ভেজ থালি অর্ডার দিয়েছি, আমাদের 80 টাকা করে ভেজ থালি আর কি। আর খাবারের মান কীরকম সেটা খাওয়া দাওয়া করি, তারপরে রিভিউটা দিচ্ছি। তো আমি ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে ভাত আছে, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি আছে, আমাদের বাঙালিদের ফেভারিট জিনিস আলু পোস্ত, ডাল রয়েছে, আর এখন যেটা ফেমাস হয়েছে, যেটা এখন সবাই খায় আর কি, এঁচোড়ের তরকারি। তো আমরা এখন কমপ্লিট করি খাওয়া দাওয়া করি। খাবারের মানটা কীরকম সেটা দেখার জন্য তো খেয়ে দেখতে হবে, জাস্ট খাওয়া দাওয়া করি তারপরে খেয়েই বলছি। তোমরা যদি নিউ দীঘা আসো, তোমরা আমি যে হোটেলে আছি সেই হোটেলে থাকো কি না থাকো, অবশ্যই আমি যেই এখন রেস্টুরেন্টে খাচ্ছি এখানে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো। এখানে ভেজ থালি 80 টাকা নিল, এত সুন্দর কোয়ালিটি মান। কি রিয়া? দারুণ দারুণ টেস্টি খাবারটা, একদম সাদামাটা বাঙালি খাবার, যেটা যা যা বাঙালি খাবার আমরা খেয়ে থাকি সেগুলো সব আছে। তো সুন্দর লাগছে খাবারটা, খাচ্ছি। আর তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা যদি দীঘায় আসো তাহলে অবশ্যই এখানে একবার ট্রাই করে দেখতে পারো। খাওয়া শেষ করতে না করতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় 1 ঘন্টা বৃষ্টি হলো। বৃষ্টিতে দীঘার রাস্তা খালি সৈকত, আকাশ ধূসরে। মনটা একটু খারাপ হলো, কারণ আজ প্ল্যান ছিল উদয়পুর সি বিচে সানসেট দেখব, কিন্তু এই মেঘে সূর্য দেখা যাবে কি? তারপর ভাবলাম দীঘায় এসছি, ঘরে বসে থাকলে হবে না। যেটা ভয় খাচ্ছিলাম, লাঞ্চ করতে করতেই কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে অমরাবতী পার্কে যাব, আর ওয়েদারটা ভালো থাকলে পার্কটা ভালো করে তোমাদের ঘুরে দেখাবো। এখন দেখি বৃষ্টি যদি এর মধ্যে কমে যায় তাও কিন্তু আমি অমরাবতী পার্কে যাব। আর আজকে তো আর সানসেট, তো আজকে আর মনে হচ্ছে না কিছু হবে, কারণ অলরেডি একটু পরে সন্ধে হয়ে যাবে। তো কীরকম কী সিচুয়েশন হয় দেখি, আগে বৃষ্টিটা কমুক, তারপর এখান থেকে অমরাবতী পার্কের দিকে যাব। এখান থেকে যদি পায়ে হাঁটা পথ, এখান থেকে 10 থেকে 12 মিনিট টাইম লাগবে, 550 মিটার মতো। বাকি আমি তো শেরপাকে নিয়ে এসেছি, বাইকে করে চলে যাবো, আর আমাদের সাথে রেনকোট আছে। তো শিডিউল কিছু চেঞ্জ হবে না,
প্রকৃতি যেরকম আছে সেরকমই তোমাদের দেখাবো। মেন ব্যাপার যেটা তোমাদের আমি বলতে চাই, যে বৃষ্টির মধ্যে দীঘা খুব কম লোকই হয়তো ইউটিউবে দেখিয়েছে, আর আমি তোমাদের বৃষ্টির মধ্যেই দীঘা দেখাতে এসেছি। আমি আগে থেকেও জানতাম এই টাইমে বৃষ্টি হবে, কিন্তু আমি শিডিউল কিচ্ছু চেঞ্জ করিনি, যেরকম আসা সেরকম এসেছি। যদি সকালে বৃষ্টি হতো তাও আসতাম। পুরো কালকে থেকে আমার চিন্তাভাবনাই ছিল যে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তো সেই মতোই আমরা এসেছি। সারাদিন বৃষ্টি পাইনি, এখন বৃষ্টি হচ্ছে। তো কিছুটা হলেও ভগবান সাথ দিয়েছে, আরও হয়তো সাথ দেবে, দেখি কীরকম কী হয় সিচুয়েশন। এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমে গেলে এখান থেকে চলে যাবো অমরাবতী পার্কে। তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো। যেরকম শিডিউল করেছি সেরকম সব জায়গায় ঘুরে দেখাবো, যেরকম প্রকৃতি সাথ দেবে সেরকমভাবেই ঘুরে দেখাবো। ফাইনালি এখন বৃষ্টি কমে গেছে, এখন সময় হচ্ছে 4টে। আমরা ভেবেছিলাম 3:30 নাগাদ বেরিয়ে যাবো, কিন্তু আমরা আধ ঘন্টা ঢিলে হয়ে গেছি। তো দেখা যাক কোন টাইমে পৌঁছতে পারি। এখন আমরা চলে যাবো বাইক নিয়ে, মানে শেরপাকে নিয়ে সোজা অমরাবতী পার্কে। তো চলো অমরাবতী পার্কে যাই, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। বৃষ্টি কমতেই বেরিয়ে পড়লাম। হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অমরাবতী পার্ক। শেরপাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বৃষ্টির পরের বাতাসটা পুরোপুরি অন্যরকম, ঠান্ডা, পরিষ্কার আর তাজা। মনটা এমনিতেই ভালো হয়ে গেল। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল থেকে মাত্র 50 মিটার দূরেই, মানে পায়ে হেঁটে 12 মিনিট মতো লাগবে। তো আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো অমরাবতী পার্কে এন্ট্রি করবো। বৃষ্টির কারণে আমরা একটু লেট হয়ে গেলাম। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, সেগুলো করার আছে। আর আগে আমরা এখান থেকে টিকিটটা কেটে নেবো। চলো টিকিটটাকে কেটে নিই এখান থেকে। তো ফাইনালি আমরা অমরাবতী পার্কে এন্ট্রি করে গেছি। এখানে পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি। তারপর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন রোপওয়ে আছে। এগুলো যদি করতে চান তাহলে কিন্তু আলাদা করে এক্সট্রা চার্জ দিতে হবে। যেখানে বোর্ডিং আছে, বোর্ডিং করা যেতে পারে। তো তবে বৃষ্টিটা কমেছে। আর দীঘায় বৃষ্টি কীরকম লাগে অ্যাকচুয়ালি সেটাই আমি এখানে দেখাচ্ছি, যে বৃষ্টির সময় দীঘার আসলে রূপটা যেটা, সেটা কীভাবে আমি এখানে তুলে ধরতে পারি সেটাই চেষ্টা করছি। তো বৃষ্টি হয়ে গেছে, এখন সুন্দর একটা সিনিক বিউটি রয়েছে। যেমন বৃষ্টি হলে গাছের পাতার রং কিন্তু আরও ডিপ হয়ে যায়। তো সেটার নেচার বিউটিটা, সেই জিনিসটা উপলব্ধি করতে পারছি। জাস্ট আশেপাশের মানে পরিবেশটা দেখুন, পাখির ডাক, আর এগুলোর মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি। আর এই সামনে রয়েছে এখানে রোপওয়ে, এখান থেকে যাওয়া যেতে পারে উপরে। তো এটা হচ্ছে অমরাবতী পার্কের রোপওয়ে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে স্টার্ট হয় আর পার্কের একদম লাস্ট মাথা পর্যন্ত এখান থেকে যায়। এখানে পার হেড কিন্তু 100 টাকা করে চার্জ। তো বাচ্চার বয়স যদি 3 বছর বা তার থেকে নিচে হয় সেক্ষেত্রে কিছু সাবসিডি আছে, যেমন 65 টাকা এরকম কিছু একটা চার্জ আছে। সেটা আমি লিস্টটা দেখালাম, ওখানেই দেখতে পেলাম ওটা। তো আমি রোপওয়েতে কোনোদিন চাপিনি, দার্জিলিং গেছিলাম, রোপওয়েতে চাপা হয়নি। এরপরে যখন দার্জিলিং যাব তো সেই রোপওয়ে কিন্তু আমি চাপবো। তো এখানে রোপওয়েটা আমি চুজ করলাম না। আমি রোপওয়ের মজাটা আমার মানে নিজের ব্যক্তিগত ধারণা, পাহাড়েই খুব ভালো লাগে। আমি রোপওয়েটা পাহাড়েই চাপবো দার্জিলিংয়ে গিয়ে। আর সুন্দর সিনিক বিউটি এরিয়া। বৃষ্টির পর কিন্তু সিনিক বিউটি পাল্টে গেছে, সিরিয়াসলি। বৃষ্টির পর কিন্তু এখানে যে গ্রিনারিটা না, সেটা ডিপ হয়েছে আর সুন্দর লাগছে জায়গাটা। অমরাবতী পার্কের মধ্যে অ্যাক্টিভিটি তো অনেক কিছুই আছে, যেরকম বললাম রোপওয়ে আছে, তার সাথে বোর্ডিংও আছে। আর এছাড়াও কিন্তু এখানে যদি বাচ্চাদের নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি বাচ্চারা এখানে করতে পারবে। আপনাদের যদি বাচ্চারা আপনাদের সাথে আসে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কী কী অ্যাক্টিভিটি আছে সেটা আমি জাস্ট একবার দেখাচ্ছি। আমি এখন সেই জায়গাতেই আছি। তো এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, তো এগুলো কিন্তু আসলে বাচ্চারা করতে পারে। পার্কের আরও ভেতর দিকে যাই, আর কী কী এখানে অ্যাক্টিভিটি আছে বা কী কী করার আছে সেগুলো আরও এক্সপ্লোর করি আর তোমাদের দেখাই। তো চলো পার্কের আরও এন্ডিং পয়েন্টের দিকে যাওয়া যাক। পার্কের ভেতরে ঢুকলাম। বৃষ্টির পর পার্কের ভেতরের দৃশ্য সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। বৃষ্টির পর লেকের জলটা আরও বেশি স্থির হয়ে গেছে, আকাশের প্রতিফলন জলে পড়ছে। এই দৃশ্যটা দেখে মনের মধ্যে যে শান্তিটা হয় সেটা বলার মতো না। অমরাবতী পার্কটা কিন্তু এখন পুরোই ফাঁকা। এর পেছনের কারণটা হয়তো এখন বৃষ্টি হয়েছে একটু আগে, সেটাও হতে পারে। কিন্তু সাধারণত আমি এটা জানি, এখানে কিন্তু প্রায় প্রচুর লোকই থাকে এই জায়গায়, এই পার্কে ঘুরতে আসে। যারা দীঘা বেড়াতে আসে তারা কিন্তু এই পার্কটা অবশ্যই চুজ করে, মানে একটা সাইট সিন হিসেবে। তো
তো আমিও সেরকম এসেছি, এখন পার্কটাকে এক্সপ্লোর করছি। তবে এখানে একদমই লোক নেই, আমি আছি, এই যে ম্যাডাম রয়েছে। আর এই জায়গাটা ঘুরবো, এক্সপ্লোর করবো, তারপর আবার পরের যে স্পটটা আমি বেছেছি আমার শিডিউল অনুযায়ী, তো সেই শিডিউল অনুযায়ী পরের স্পটের দিকে এগোবো। রোপওয়ের যে এন্ট্রি পয়েন্টটা সেটা তো দেখেছিলাম, মানে ওখান থেকে স্টার্টিং পয়েন্ট, যেটাকে এন্ট্রি পয়েন্ট বলছি। তো স্টার্টিং পয়েন্ট থেকে রোপওয়েটা একদম পার্কের শেষ মাথায় চলে আসে। তো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এখানে এসে আবার এটা ঘুরে গিয়ে কিন্তু আবার এই যে এখানে রোপওয়ের তার রয়েছে, এটা দিয়ে আবার চলে যায়। তো যারা রোপওয়েতে চাপতে চাও অবশ্যই কিন্তু এটাকে আবার ট্রাই করতে পারো। আর এখানটায় আরও অনেক কিছু দেখার আছে, জায়গাটা একটু ঘুরি আর দেখাই তোমাদের। তো আবার কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন অমরাবতী পার্কেই আছি, জায়গাটা এক্সপ্লোর করছি। আর এবার চলে এসেছি যেখান থেকে বোর্ডিংটা স্টার্ট হয়। তো আমরা কিন্তু বোর্ডিং করবো না, যেহেতু বৃষ্টিটা হচ্ছে। এরপর আমরা ঢেউসাগর পার্কে যাব, আমাদের যে পরের স্পটটা আছে। দেরি হয়ে যাচ্ছে অলরেডি বৃষ্টির কারণে। তো এখানে রেট চার্টটা দেখা যায় কীরকম কী চার্জ নেওয়া হয়। ফাইনালি আমরা চলে এসেছি ঢেউসাগর পার্ক, রেনকোট পরে। এখন আবার বৃষ্টি কমে গেছে, আবার রেনকোট পরে। তো এখন জায়গাটাকে আবার এক্সপ্লোর করি। হাতে ভেবেছিলাম টাইম একদমই পাবো না, কিন্তু ভগবান আজকে আমাদের সত্যি সাথে আছে। আমরা বাড়ি থেকে যখন এসেছি তখন এক ফোঁটাও বৃষ্টি পাইনি। এখানে এসেও এটুকু বৃষ্টি, যেরকম আবহাওয়া রিপোর্ট শুনেছিলাম সেই অনুযায়ী এটুকু বৃষ্টি কিছুই না। তো সিরিয়াসলি একটা সুন্দর নেচার বিউটির মধ্যে আছি। আর বৃষ্টি হওয়ার কারণে নেচার বিউটি আরও বেশি বেড়ে গেছে। তো এবার চলো ঢেউসাগর পার্কে এন্ট্রি করি। এখানে পার্কিং একটা জায়গা আছে যেখানে আমি গাড়ি পার্ক করলাম, সেরপাকে এখানে রাখি। আমরা চলো এবার ভিতর দিকে যাই। এখানে রেনকোট রেখে যাবো, সব কিছু রেখে গিয়ে আবার আমরা এখানে রেনকোট রেখে দিলাম। এবার চলে যাবো আমরা পার্কের মধ্যে। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে। চলো এবার টিকিটটা কেটে নেওয়া যাবে। তো ঢেউসাগর পার্কের যে পার্কিং এরিয়া আছে সেখানে আমি সেরপাকে রেখেছি। আর এই ফুটে কিন্তু এখানে অনেক ভালো ভালো হোটেল আছে দেখলাম। তো তোমরা এদিকেও থাকতে পারো। এখানটায় এরকম একটা লোকেশন রয়েছে, তার ঠিক সামনে কিন্তু এখানে টিকিট কাউন্টার। 20 টাকা করে এন্ট্রি ফি। কি দুটো অনলাইন করে দিচ্ছি। আচ্ছা, এখানে পার্কিং চার্জ বাইকের জন্য 10 টাকা লাগলো, আর আমাদের জনপ্রতি 20 টাকা। এখানে পেমেন্টটা করে দিই।
ঢেউসাগর পার্কে যে পার্কিং যে স্পটটা আছে, তো পার্কিং যে এরিয়া, সেখানে আমি কিন্তু গাড়ি পার্ক করেছিলাম, তার জন্য 10 টাকা, আর জনপ্রতি 20 টাকা করে নিল। মানে আমাদের 3 জনের, মানে শেরপা আমার আর রিয়ার জন্য 50 টাকা লাগলো। ঢেউসাগর পার্কটা কিন্তু অসাধারণ, আর বৃষ্টির কারণে আরও ওই জায়গাটা আরও অসাধারণ লাগছে। জাস্ট ফাটাফাটি একটা নেচার বিউটি, চারিদিকে গ্রিনারি, এখানে ঝাউ গাছের লাইন দিয়ে সারি করা রয়েছে, আর এখানে শুনেছি বাচ্চাদেরও অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তো চলো সামনের দিকে আরও এগোই আর জায়গাটাকে এক্সপ্লোর করি। আর এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, তো সেই সিনিক বিউটিটা তোমাদের একবার দেখাই। ঢেউসাগর পার্কের নিজস্ব বিউটি আছেই, আর তাছাড়াও কিন্তু এই জায়গাটা আরও বেশি স্পেশাল এই কারণেই, এখান থেকে সমুদ্রের সিনিক বিউটি দেখা যায়। মানে এটা একদম সমুদ্রের পাড়ে, আর সেটার জন্য কিন্তু এই জায়গাটা প্রচুর ফেমাস। তো এখন আমি আছি, এখন সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। এই এরিয়াটা সমস্ত মানে কিছু খাওয়া দাওয়া যদি করতে চান, সেরকম স্টল আছে এখানটায়, খাওয়া দাওয়ার স্টল আছে, বাদবাকি কিছু কেনাকাটা করতে চাইলে করতে পারেন। আর তার ঠিক পেছনেই এরকম একটা সুন্দর বিউটি রয়েছে, এখানে ঢেউসাগর লেখা আছে, এখানে ডিটা নেই, উড়ে গেছে হাওয়াতে। আর তার ঠিক সামনে দিয়েই এই রাস্তাটা চলে গেছে। এখানে রাতের বেলা আরও সুন্দর লাগে, এখানে আলো জ্বলে, আর সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, সুন্দর হাওয়া আসছে এখান থেকে, জাস্ট ফাটাফাটি। এছাড়াও এদিকে একটা এরিয়া আছে সামনে, এখানে বিশ্ব বাংলার লোগো রয়েছে। আর আজ যদি সানসেটটা দেখতে পারতাম, তোমরা দেখো জাস্ট এই জায়গাটা কত সুন্দর লাগছে, সানসেটটা হলে কত সুন্দর লাগতো। ওদিকটা মেঘ নেই, আমি একটু পরে যাবো সানসেট দেখার জন্য। আর এখানটায় বিশ্ব বাংলার একটা লোগো রয়েছে, আর তার পাশে এরকম নেচার বিউটি, আর তার ঠিক উল্টো দিকেই এখানে সমুদ্র রয়েছে। সমুদ্রের গর্জন আমি এখান থেকে শুনতে পাচ্ছি, জাস্ট একটু কাছের দিকে যাব। আর এখানে একটা সুন্দর স্ট্রাকচার করা রয়েছে, যেটা জাহাজের, আর সুন্দর একটা জাস্ট ফাটাফাটি। ঢেউসাগর পার্ক, বৃষ্টি প্রায় থেমে গেছে, আকাশে মেঘ আছে, কিন্তু একটু একটু করে পরিষ্কারও হচ্ছে। মনে একটু আফসোস ছিল, আজ বোধহয় সানসেট দেখতে পাবো না। পার্ক এক্সপ্লোর করছিলাম, আর তখনই থমকে গেলাম আমরা দুজনই। সমুদ্রের ওপর থেকে উঠে আকাশ পর্যন্ত একটা না দুটো রামধনু, ডবল রেনবো পুরো আকাশ জুড়ে। এটা আমি আগে দেখিনি, সমুদ্রের ওপর থেকে রামধনু উঠছে, এই দৃশ্যটা কল্পনাতেও আসেনি। ঢেউসাগর পার্ক থেকে রেনবোর ভিউ, জাস্ট এখান থেকে শুরু হয়েছে, এইভাবে উঠে আবার ওদিকে নেমে গেছে, জাস্ট ফাটাফাটি। পার্কে সবাই থমকে গেছে, সবাই ওপরের দিকে তাকিয়ে আছে, কেউ কথা বলছে না। আর তাছাড়া এই মুহূর্তে কথা বলার ভাষাও নেই, শুধু দেখা যায় আর অনুভব করা যায়। রিয়ার দিকে তাকালাম, ও আকাশের দিকে তাকিয়ে আছে, মুখের মধ্যে কোনো কথা নেই, শুধু চোখ দুটো ছলছল করছে। আমি বললাম, এটা কি সত্যি? ও বলল, বিশ্বাস হচ্ছে না। আমিও বিশ্বাস করতে পারলাম না। আজ সানসেট দেখতে পাবো না ভেবে মন খারাপ হচ্ছিল, কিন্তু প্রকৃতি আমাদের সানসেটের বদলে দিল ডবল রেনবো সমুদ্রের ওপর থেকে। তো বাড়ি থেকে সংশয় নিয়ে বেরিয়েছিলাম যে দীঘায় এসে বৃষ্টি হবে, স্নান করতে পারবো কি না পারবো, কি হবে না হবে, পুরোপুরি একটা সংশয় ছিল। আসলাম, বৃষ্টি হলো না, রাস্তা দিয়ে সুন্দরভাবে আসতে পারলাম। স্নান করলাম, তখনও পর্যন্ত আকাশ মোটামুটি ঠিকঠাক, হালকা হালকা মেঘ ছিল, কিন্তু রোদও ছিল। একটু পরে আবার এত বৃষ্টি দেখলাম, মানে মারাত্মক বৃষ্টি ছিল। আর এখন আমার ঠিক পেছনে এরকম রেনবো রয়েছে। তো এবার এর থেকে আর কি সিনিক বিউটি হবে, জাস্ট ফাটাফাটি লাগছে। মানে বললাম না, ভগবান আজকে আমাদের সাথে ছিল, আর এখনও আছে, আর পুরো ট্রিপটাই থাকবে। আর এরকম সিনিক বিউটি আমি দেখতে পাবো ভার্চুয়ালি, তোমাদের দেখাবো। তো চলো এবার এখান থেকে বেরিয়ে উদয়পুরে যাওয়া যায়। আর এখন সূর্যও কিন্তু
দেখা যাচ্ছে, তো সানসেটও দেখা যাবে। তো চলো উদয়পুরে গিয়ে সানসেটটা এবার তোমাদের দেখাই। এটা কি সানসেটের চেয়ে কম সুন্দর? না, এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি বিরল। এই মুহূর্তের জন্য হয়তো আজকের বৃষ্টিটা দরকার ছিল। প্রকৃতির নিজস্ব একটা প্ল্যান আছে, সেটা সবসময় আমাদের চেয়ে অনেক বেশি ভালো। ধীরে ধীরে রামধনু মিলিয়ে গেছে, কিন্তু এই দৃশ্যটা চোখে গেঁথে গেছে। এই ট্রিপে অনেক কিছু দেখবো ভেবেছিলাম, কিন্তু এটা দেখবো সেটা ভাবিনি। দীঘা সত্যি চমকে দিতে জানে। রামধনু দেখার পর মনটা এতটাই ভরে গেছিল যে আর কিছু চাওয়ার ছিল না। এরপর রওনা দিলাম উদয়পুর সি বিচে। আমরা কিন্তু চলে এসেছি এখন উদয়পুর সি বিচে। আমার শিডিউল অনুযায়ী এখানে বসে কিন্তু আজকে সানসেট দেখার কথা ছিল। টাইমটা ঠিক মেনটেন করতে পেরেছিলাম বৃষ্টি হওয়া সত্ত্বেও, কিন্তু এই জায়গাটায় এসে সানসেটটা দেখতে পারলাম না মেঘের কারণে। একটু আগেও সূর্য ছিল, রেনবো ছিল, যেটা তোমাদের দেখালাম। আর এখন ঠিক এখানে সূর্য চলে গেছে অস্ত মেঘের আড়াল দিয়ে। তাও তো যা সিনিক বিউটির এখান থেকে দেখা যাচ্ছে সেটাও কিন্তু কম নয়। আর এখনও আমি পরেও যদি কালকে আকাশ পরিষ্কার থাকে তাহলে এর পরের এপিসোড মানে যে সাইড সিনটা আরও কিছু বাকি আছে সেটা করতে গিয়ে যে আমি মানে দীঘা ট্যুরের 3 নম্বর এপিসোড, সেখানে গিয়েও সানসেট দেখার চেষ্টা করব। তো এখানে সি বিচে আছি এখন। আপাতত যেই সিনিক ভিডিওটা পাচ্ছি সেটা তোমাদের দেখাই, জাস্ট ব্যাক ক্যামেরায় তোমরা দেখো। এটা হচ্ছে উদয়পুর সি বিচ। আর এখান থেকে এরকম ওই যে মেঘের আড়ালে সানসেট হয়ে গেল ওখানটায়, তার সূর্যের যেটুকু কিরণ বেরোচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে। বাকি এটাও কম নয়, সুন্দর লাগছে। আর এটা উদয়পুর সি বিচ। যারা একটু রসিকে লোক আছো, যারা বন্ধুদের সাথে একটু অন্যরকম মজা করতে চাও, সেটা তোমরা বুঝে নাও, তারা কিন্তু এখানে আসতে পারো। এখানে পা ভিজিয়ে সকালবেলা যখন জোয়ারের জল থাকে এখানে কিন্তু তোমরা পা ভিজিয়ে বসে এই জায়গাটায় বসে তোমরা মানে সময়টাকে এনজয় করতে পারো। জাস্ট ফাটাফাটি এখানে লাগে। তো উদয়পুর সি বিচটা আর একটু ঘুরি, তোমাদের আরও সিনিক বিউটি দেখাই। তোমার ব্যাক ক্যামেরায় জুড়ে থাকো আর দেখো। আকাশ অনেকটাই পরিষ্কার, মেঘ সরে গেছে। সূর্য পুরোপুরি না দেখলেও সন্ধ্যের সেই রঙটা আছে। উদয়পুর সি বিচে খানিকটা টাইম কাটলাম। এখন সমুদ্র শান্ত হয়ে আসছে, বিকেলের তীব্রতা কমছে, বাতাস অনেকটাই ঠান্ডা। এই সময়টা, সন্ধ্যের আগের এই মুহূর্তটা আমার সবচেয়ে প্রিয়। আস্তে আস্তে সন্ধ্যে নেমে আসছে, সন্ধ্যে পর্যন্ত সেখানেই থাকলাম। উদয়পুর সি বিচে আমরা এখন আছি, আর ওখানে শেরপাকে রেখেছি। এখানটা থেকে এসে আমরা এই জল পেরিয়ে আবার সামনের দিকে এগোচ্ছি। সবাই সামনে চলে গেছে এখন, যেহেতু ভাটা আর এখানে সমুদ্র অনেক পেছনে চলে গেছে। আর বিচ সাইডটা খুব সুন্দর লাগছে, অনেকে ভিডিও করছে, যার যার মতো যে মজা করছে। আর ঠিক আমরাও কিন্তু এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য এসেছি। একটা সুন্দর ওয়েদার পেলাম আজকে, বৃষ্টি পেলাম, ঝড় পেলাম, আর তার সাথে রোদ, রেনবো, আর কি বাকি মানে আর কি নেচার বিউটি বাকি রইলো, তাহলে সবই কিছু পেয়ে গেলাম আজকে। আর এবার সমুদ্রের গর্জনটাও তোমাদের শোনাবো। আর এখান থেকে আমাদের যে সন্ধ্যে পর্যন্ত টাইমটা, মানে সানসেট না দেখলেও সন্ধ্যে পর্যন্ত টাইমটা কাটাবো। আর অলরেডি কিন্তু এখানে মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে গেছে। বাকি আমার যে অ্যাকশন ক্যামেরা সেটা কতটা কি জাস্টিস করতে পারবো জানি না। ওখান থেকে ওই যে সূর্য ওখানে মানে সানসেট হচ্ছে, ওখানে সূর্য হালকা দেখা যাচ্ছে, জাস্ট উঁকি মারছে, এরপরে পুরোপুরি হয়ে যাবে। তার মানে যে আলোর যে রিফ্লেকশনটা সেটা ওখান থেকে বেরোচ্ছে, আকাশে লেগে আকাশের নীল ছায়াটা নিচে পড়ছে, জাস্ট ফাটাফাটি। সন্ধ্যের পর হোটেল ফিরলাম, একটু বিশ্রাম নিলাম। সারাদিনের ক্লান্তি শরীরে জমেছে, কিন্তু মনটা ভরা। হালকা কিছু টিফিন করে আবার বেরোতে হবে। ওল্ড দীঘা ডাকছে। সময় বাজে ঠিক 7:30, আর আমি এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ। আর কীভাবে আসলাম, আমি এসেছি এই যে জগন্নাথ মন্দির যেটা রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে সোজা চলে এলাম ওল্ড দীঘা সি বিচের দিকে। ওধার থেকে পায়ে হেঁটে এন্ট্রি করা যায়, বাকি গাড়ি নিয়ে যাওয়া যায় না। গাড়ি নিয়ে আসতে গেলে কী করতে হবে, এই সোজা বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে এই ফুট থেকে ঠিক এখান থেকে এন্ট্রি করতে হবে, মানে ওই ফুট থেকে এই ফুটে আসতে হবে, দিয়ে এখান থেকে সোজা বেরিয়ে আসবেন। এখান থেকে একটা গাড়ি পার্কিং এরিয়া আছে, দেখাচ্ছি। তো এখানে একটা গাড়ি পার্কিং এরিয়া, এখানে কিন্তু আপনার টু হুইলার সব পার্ক করা আছে। এখান থেকে আপনারা
তো এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। আমি শেরপাকে রেখেছি, ঠিক ওখানটায় দাঁড়িয়ে আছে। আর এবার এধার থেকে গেলেই এখান থেকে কিন্তু ওল্ড দীঘা সি বিচ চালু হয়ে যাচ্ছে। একটা মায়াবী সন্ধ্যা আর এরকম বাজারঘাট বসে আছে। আমরা চলে এসেছি এখন। আর যেরকমটা বলছিলাম যে আমার আজকের দিনের যে শিডিউল ছিল, যে লাস্ট যে স্পটটা ছিল সেটা হচ্ছে আজকে ওল্ড দীঘা সি বিচ। আমরা বাইরে থেকে এসেছি আজকে, সেটা তো আগের এপিসোড ছিলই, সেটা আপনারা দেখেছেন। আর তারপর আমরা হোটেল এন্ট্রি করলাম। হোটেল এন্ট্রি করে আমরা দেখলাম এখানের সমস্ত সাইট সিন, সমস্ত বলা ভুল, কিছু কিছু সাইট সিন দেখেছি। তারপর আজকের যে লাস্ট যে স্পটটা ছিল সেটা ওল্ড দীঘা সি বিচ। তো এটা ব্যাক ক্যামেরায় দেখাই কত সুন্দর লাগে এই জায়গাটা। তো তোমরা একবার দেখো ব্যাক ক্যামেরায়। সন্ধ্যে 7টার পর শেরপাকে নিয়ে বেরোলাম ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘা পৌঁছানোর পর গাড়ি পার্ক করলাম। আর সামনে যা দেখলাম সেটা নিউ দীঘা থেকে সম্পূর্ণ আলাদা। ওল্ড দীঘা সি বিচ। রাতের ওল্ড দীঘা একটা জীবন্ত শহর। সারি সারি দোকান, ঝিনুক, শাক, সামুদ্রিক গয়না। খাবারের দোকান থেকে ভাজা গন্ধ ভেসে আসছে। মানুষের হাসি, কথা, হাঁটাহাঁটি। এই কোলাহলটা ওল্ড দীঘার প্রাণ। নিউ দীঘা সি বিচ যদি হয় শান্ত সুন্দর, তাহলে ওল্ড দীঘা হলো প্রাণবন্ত সুন্দর। দুটোই ভালো, দুটোই দরকার। বিচের ধারেই কিছুটা টাইম বসলাম। রাতের সমুদ্র, অন্ধকারের ঢেউগুলো সাদা ফেনা হয়ে আসছে। এই দৃশ্যটার একটা রহস্য আছে। দিনের সমুদ্র দেখা যায়, রাতের সমুদ্র শোনা যায়। শুধু ঢেউয়ের শব্দ, একটানা, থামছে না। এই শব্দটার মধ্যে বসে থাকলে মাথার সব চিন্তা কোথায় চলে যায়। অনেকক্ষণ বসে রইলাম আমরা। এবার রাতের খাবার, আর চাউমিন। এখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ওল্ড দীঘা সি বিচের দিকে। আর এদিকে চলে গেলেই যে জগন্নাথ টেম্পলের রাস্তাটা, সেটা ওদিক থেকে পড়ে। আমরা এদিকটায় চলে এলাম। এখানে হচ্ছে দেবী মোমো। এখান থেকে আমরা আজকের রাত্রি যে খাওয়া দাওয়া সেটা করে নেবো। আমরা চাও অর্ডার দিয়েছি। আমরা এখান থেকে চাও খেয়ে রাতেরবেলা আর সেরকম কিছু খাবো না। আজকে অনেক জার্নি হয়ে গেছে। তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আমরা হোটেলে রেস্ট নেবো। আজকের দিনের মতো আমরা এপিসোডটা এখানেই শেষ করবো। আগে খাওয়া দাওয়াটা এখানে সারি দিয়ে আবার কথা বলছি। ওল্ড দীঘাতে চাউমিন খাওয়ার একটা আলাদা মজা আছে। রাস্তার ধারে দোকান, ধোঁয়া উঠছে, গরম গরম চাউমিন, সমুদ্রের হাওয়া ভেসে আসছে। এই সাধারণ মুহূর্তটাও অসাধারণ মনে হচ্ছে। খাওয়ার পর আবার কিছুক্ষণ ঘুরলাম ওল্ড দীঘার গলিগুলো, দোকানগুলো। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু রাত বাড়ছে, হোটেলে ফিরতে হবে। কাল আবার সকাল সকাল উঠতে হবে, মোহনায় গিয়ে সানসেট দেখতে হবে। এরপর হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আজকে সারাদিনের কথাটা ভাবলাম। সমুদ্রে স্নান, 80 টাকায় অসাধারণ থালি, হঠাৎ বৃষ্টি, আমরাবতী পার্ক, ঢেউসাগর পার্কের রেনবো, উদয়পুরের শান্ত সন্ধ্যা, ওল্ড দীঘার মায়াবী রাত। একটা দিনে এত কিছু। আর সবচেয়ে বড় কথা, আজ সানসেট দেখতে পাইনি, কিন্তু ডবল রেনবো দেখেছি। প্রকৃতি যা দেয় সেটা সবসময় আমাদের চাওয়ার থেকেও বেশি সুন্দর। পরের এপিসোডে দেখাবো দীঘার সেই ভোর, যেটা দেখতে গেলে ভোর 4টের সময় উঠতে হবে, মোহনা সানরাইজ। আর তাছাড়া দীঘার সমস্ত অজানা সমুদ্র সৈকত, যেগুলো দেখতে গেলে আমার সাথে জুড়ে থাকতে হবে ভার্চুয়ালি পরের এপিসোডে। এবার বলি আজকে আমার সারাদিনে ক টাকা খরচ হয়েছিল। আমি প্রথমে বাড়ি থেকে বেরিয়ে 355 টাকা পেট্রোল ভরাই। তারপর আমরা মর্নিংয়ে চা বিস্কুট খাই 40 টাকার। তারপর ব্রেকফাস্ট করি, সেখানে খরচা হয় 55 টাকা। তারপর আমরা আখের রস খেয়েছিলাম, সেখানে 20 টাকা খরচ হয়েছিল। তারপর আমরা পরের দিনের জন্য 80 টাকার ফল কিনেছিলাম। আর দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছিলাম, সেখানে 160 টাকা খরচ হয়েছিল, 80 টাকা পার মিল। তারপর আমরা অমরাবতী পার্কে যাই, সেখানে এন্ট্রি ফি 20 টাকা করে, সেখানে 40 টাকা খরচ হয়েছিল। তারপর ঢেউসাগর পার্কে, সেখানে পার্কিং নিয়েছিল 10 টাকা, আর এন্ট্রি ফি 20 টাকা করে, সেখানে 40 টাকা, মানে টোটাল 50 টাকা। তারপর আমরা সন্ধ্যাবেলায় কিছু খাবার কিনেছিলাম, সেখানে 30 টাকা খরচ হয়েছিল। তারপর ডিনার করেছিলাম ওল্ড দীঘায়, সেখানে 70 টাকা করে পার প্লেট চাউমিন, সেখানে 140 টাকা খরচ হয়েছিল। তার মানে প্রথম দিন আমরা খরচ করলাম 970 টাকা। এই হিসেবটা আমি তোমাদের দিয়ে রাখলাম, কারণ তোমরা যদি কোনো সময় আসো তাহলে এক্ষেত্রে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। কথা বলতে বলতে ভিডিও শেষ লগ্নে পৌঁছে গেলাম। তো আবার কথা হবে ভার্চুয়ালি পরের এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও। আর কমেন্টে বলো তুমি কখনো দীঘায় এসে এরকম ডবল রেনবো দেখেছো। তো কথা হচ্ছে আবার পরের এপিসোডে। সকলকে অসংখ্য ধন্যবাদ।